আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা প্রশ্নে হার মানল কি ইউনূস সরকার? আজকে অনেক খবর। আজকে ইতিমধ্যেই নির্বাচনের খুব তোড়জোড় দেখা যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার ইতিমধ্যেই ভিডিও রেকর্ড করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ভাষণের মাধ্যমে যে ভিডিও বক্তব্য দেন, সেই ভিডিওটা রেকর্ড করা হয়েছে। আগামীকাল এটি প্রচার করা হবে, অর্থাৎ আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণা হবে। মহামান্য রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন সাক্ষাৎ করেছে এবং দুজন ছাত্র উপদেষ্টা ছিলেন, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ইতিমধ্যে তারাও পদত্যাগ করেছেন। এসব নানান খবর তখন এটি স্পষ্ট যে ইউনূস সরকার আর আসলে কোনোভাবেই থাকতে পারছেন না, নির্বাচনের দিকেই দৌড়াচ্ছেন। যেন তেন ভাবে একটা নির্বাচন করবার চেষ্টা করছেন। এখন আমরা বরাবরই বলে আসছি যে এই নির্বাচনটা আসলে হবে না, এটা নানাভাবে বাধাগ্রস্ত হবে, বাধাপ্রাপ্ত হবে। এখনো প্রায় 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই হিসেবে বলা যায় ডিসেম্বর জানুয়ারি 2 মাস আছে। এই 2 মাসের মধ্যে গঙ্গা যমুনার জল নানা দিক দিয়ে নানাভাবে প্রবাহিত হবে, গড়াবে। সেখানে আন্তর্জাতিক একটা ফ্যাক্টর আছে। আন্তর্জাতিক ফ্যাক্টরটাকেই বড় হিসেবে দেখতে চাই, কারণ সত্যিকার অর্থে এই নির্বাচনটাকে প্রতিহত করবে কে? নির্বাচনটাকে প্রতিহত করবে না এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, তারা তো নির্বাচনের দিকেই দৌড়াচ্ছে। তবে করবে না এটাও বলা যাবে না। শেষ মুহূর্তে পরিস্থিতিটা এমন হবে, বিএনপি হয়তো নির্বাচনকে পরিত্যক্ত ঘোষণা করে তারা মাঠ থেকে উঠে যেতে পারে, এমনটা হতে পারে। এমন পরিস্থিতির দিকে যাবে, কারণ একটা কথা পরিষ্কার যে এটা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন, এটা জীবন মরণের প্রশ্ন। যেমন এর আগে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বিএনপিকে কিভাবে ভরাডুবি হতে হলো, চোখের সামনে দেখলো, দেখেও কিছু করতে পারেনি, বলতে পারেনি। কিন্তু এবার সেটি হবে না। এবার বিএনপি যদি দেখে অবস্থা বেগতিক, তাহলে মাঝপথ থেকে উঠে যাবে, নির্বাচনকে বর্জন করবে। মূলত ইউনূস সরকারের যেটা পরিকল্পনা, জামাতকে নিয়ে একটা পরিকল্পনা। জামাত সংখ্যাগরিষ্ঠতায় কম হলেও তাদেরকে নিয়ে পরিকল্পনা, জামাতকে ক্ষমতায় বসিয়ে দিয়ে চলে যাওয়ার। আসলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের দল সাংগঠনিক ভাবে দেখছি না। মাঠের রাজনীতি বলবে যে আওয়ামী লীগের লোকজন বলে থাকে যে আমরা তো নিষিদ্ধ, নামলেই মামলা হয়, হামলা হয়, গ্রেপ্তার ইত্যাদি হয়। এটা হইতে হবে। ওই কেউ সুযোগ দিয়ে আন্দোলন করতে দেয় না, কেউ প্রশাসন পারমিশন দিয়ে আন্দোলন করতে দেয় না, প্রশাসনের অনুমতি নিয়ে আন্দোলন হয় না। পৃথিবীতে কোনো আন্দোলন হয়নি, প্রশাসন তো চাইবে আন্দোলন হবে না। কাজে আওয়ামী লীগের মাঠের রাজনীতি একদম শূন্য। কিছু কূটনৈতিক কর্মকাণ্ড চলছে এবং বৈশ্বিক ব্যাপার চলছে। এখানে সবচেয়ে বেশি বড় সহায়ক ভারত, সেইটা চলছে। আবার সেগুলো আলোচনার বিষয় নয়। আমি আলোচনার বিষয় যেটি বলতে চাই যে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্নে ইউনূস সরকার হার মেনে গেল। জুলাই অভ্যুত্থান সময়কালে মানবতা বিরোধী অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি বলছে ইউনূস সরকার। আমরা আসামি বলি না, আসামি বলতে চায় না, কারণ রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, দেশকে সুরক্ষা দেওয়া তাদের দায়িত্ব, দেশের মানুষের জানমাল নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব, সম্পদ রক্ষা করা তাদের দায়িত্ব। তারা সেই সময় এই যে জুলাই অভ্যুত্থান নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারই সুরক্ষা দিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই সুরক্ষা দেওয়ার দায়, শুধু সুরক্ষার দেওয়ার দায় না, এটা জামাতি বিচার সত্যিকার অর্থে। সেই বিচারে অভিযুক্ত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি বলছে তারা। ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। দিল্লিতে অবস্থান করা আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার বিষয়টি তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করার যে বক্তব্য,
ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দিয়েছেন অতি সম্প্রতি। সেই প্রেক্ষাপটে বুধবার এক প্রশ্নের জবাবে ঢাকার প্রধান কূটনীতিকের তরফে এই বক্তব্য আসে। জয়শঙ্করের সেই বক্তব্যের বিষয়ে বাংলাদেশের অবস্থান কি, এক সাংবাদিকের এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, আমরা কি করতে পারি বলেন তো, এক্ষেত্রে ঢাকার কি করণীয়? এমন প্রশ্নে তিনি বলেন, করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে। ভারত রাজি না হলে আর কিছু করার নেই, এমন এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজি না হলে আসলে তো কিছু করার নেই, আমরা রাজি করানোর চেষ্টা করতে পারি। ভারতের রাজি করানোর বিষয়ে আর এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে পারি না। আপনারা ইতিমধ্যেই জানেন যে তথাকথিত জুলাই আন্দোলনে, তথাকথিত মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 17 নভেম্বর শেখ হাসিনা ও সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। আসাদুজ্জামান খান কামালও এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। সেই দিনই এক বিবৃতিতে দুইজনকে ফেরত দিতে ভারতের প্রতি আবারও আহ্বান জানিয়েছে সরকার। এরপর গত 23 নভেম্বর শুক্রবার ভারতকে একটি কূটনৈতিক পত্র পাঠায় সরকার। তার 3 দিন পর দিল্লি চিঠি পাওয়ার কথা স্বীকার করে, মৌখিকভাবে স্বীকার করে, অফিসিয়ালি আজও পর্যন্ত কখনো চিঠি দেয়নি। এর আগেও গত ডিসেম্বরেও এরকম একটি চিঠি দিয়েছিল বাংলাদেশ, কিন্তু সেই চিঠিও মৌখিকভাবে স্বীকার করেছিল যে আমরা পেয়েছি। শুধু তাই না, সেই সময় চিঠি নিয়ে প্রশ্নও তুলেছিল ভারত। সত্যিকার অর্থে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়া হবে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক মৌখিকভাবে ভারত আসলে কিছুই জানায়নি এবং জানাবে না, এটি সত্য। আমরা গত 1.5 বছর যাবৎ সেটি দেখে আসছি। মানবতা বিরোধী অপরাধের মামলার পর আবার প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, সেটি 21 বছরের। আওয়ামী লীগ সভাপতির ভারতে থাকার বিষয়টি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত মন্তব্য করে সম্প্রতি এক অনুষ্ঠানে দেশটির বিদেশ মন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, তিনি যে পরিস্থিতিতে ভারতে আসতে বাধ্য হয়েছেন তাতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটির প্রভাব থাকবে। সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের সঙ্গে আলাপচারিতায় জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা। জবাবে জয়শঙ্কর বলেন, এটা একটা ভিন্ন বিষয়, তাই না? তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন, তাকে ঘিরে যা ঘটছে তাতে সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব রয়েছে বলে আমি মনে করি, কিন্তু তারপরও এটা এমন এক বিষয় যে বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে, বলেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের প্রসঙ্গ টেনে প্রতিবেশী দেশে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে ভারতের অবস্থানের উপর জোর দেন সেই সাক্ষাৎকারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরতের বিষয়টিও দেশটির সরকারের ভূমিকার কথাও বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের বাইরে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনার যাওয়ার পরিকল্পনার বিষয়েও কোনো সংবাদ মাধ্যমে খবর হয়েছে। এই বিষয়ে এক প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, এটাও তো আমার কিছু করার নেই, বাংলাদেশেও খুব বেশি কিছু করার নেই, আমরা তো চাই যে উনি ফেরত আসুক। কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশকে কেউ জানিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ওই রকম কিছু জানি না, তবে শুনেছি আপনারা যেমন শুনেছেন ঠিক তেমনটা। অর্থাৎ শেখ হাসিনা প্রশ্নে ইউনূস সরকার আসলে হাল ছেড়ে দিল, যে সাজানো গোছানো কোর্ট দিয়ে আদালত দিয়ে রায় দেওয়া হলো ইত্যাদি বিভিন্ন কিছু ফর্মালিটিস করা হলো, চিঠি পাঠানো হলো, কিছু বিবৃতি দেওয়া হলো, হাইপ তোলানো হলো যে শেখ হাসিনা বিরাট দাগী অপরাধী, তাকে ফেরত দিতে হবে, এই হাইপ তোলা পর্যন্তই। কিন্তু শেখ হাসিনাকে ফেরত আনা গেল না ইউনূস সরকারের পক্ষে, এটা যাবেও না, আমরা বরাবরই বলে আসছি। শেখ হাসিনা বেঁচে আছেন, এটাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় সম্পদ।
আমি শুরুর দিকেই বললাম যে আওয়ামী লীগের মাঠের যে রাজনীতির অবস্থা, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ আসলে ক্ষমতার রাজনীতি করেছে। এখনকার যে নেতৃত্বের কথা যদি বলেন, এগুলো কিছু সমালোচনা। 15.5 বছরে আওয়ামী লীগ দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে যে নেতৃত্বটা গড়ে উঠেছে, সেটা আসলে ক্ষমতা কেন্দ্রিক নেতৃত্ব। বিরোধী দলে মাঠে কাদায় জলে পড়ে থাকা, পোড় খাওয়া সেই নেতৃত্ব এখন আওয়ামী লীগের নেই আসলে। তবে ওই যে সব কথা শেষ কথা আসার কথা বললাম যে শেখ হাসিনা যেহেতু বেঁচে আছেন, শেখ হাসিনা যেহেতু নিরাপদে আছেন, সেহেতু তার দীর্ঘদিনের বিরোধী দলের রাজনীতি করবার ক্ষমতা আছে, অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, তিনি সেটি জানেন। তিনি সেই বিরোধী দলের রাজপথের উপযোগী রাজনৈতিক দল হিসেবে রূপদান করবেন আগামী দিনে। 2007-এ 1-11 সরকারের সময় শুধু সেনাপ্রধান মইনুল আহমেদ যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এই পুরো জিয়া পরিবারের উপরেই প্রতিশোধ নিয়েছিলেন এবং তাদের মাকে 2 পুত্র থেকে আলাদা করে ফেললেন সারা বাকি জীবনের জন্য। শুধু তাই নয়, সে সময় মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি কিনা ডিজিএফআই থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন তার আপন মামা সাইদ ইস্কান্দারের আপন ভাইরা। কাজেই তিনি আত্মীয় বলে খালেদা জিয়া যেই মাসুদ উদ্দিন চৌধুরীকে নিয়োগ দিয়েছিলেন, তিনিও কিন্তু এই জিয়া পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং তারেক জিয়াকে ভয়াবহ নির্যাতনের শিকার করেন। তারেক রহমানের দেশে আসার পথে যে এখনো প্রধান বাধা বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, যাদের কাছে এক রকমের রাজনীতিতে আর অংশ না নেওয়ার মুচলেকা দিয়ে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল 2008 সালে ব্যাপক নির্যাতনের শিকার হয়ে, সেটাও এই সেনা কর্মকর্তাদের হাতেই। সেই ঘটনাটি ভুলিয়ে দিয়ে এবং যে প্রেক্ষাপটে তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর একটা ব্যাপক দূরত্ব তৈরি হয়েছিল এবং সেনাবাহিনীর একটা অংশ এমন ক্ষুব্ধ হয়ে পড়েছিল তারেক রহমানের প্রতি যে তারেক রহমানকে 2007 সালের 1-11 সরকারের সময় গ্রেফতার করে নিয়ে প্রায় 1.5 বছর ধরে সেনা হেফাজতে ব্যাপক নির্যাতন চালানো হয়। সেই ঘটনাগুলোর একটা অবসান না ঘটলে, একটা ভুল বোঝাবুঝির অবসান না ঘটলে যে দেশে ফেরা হবে না, তারেক রহমান এটা স্পষ্ট বোঝেন। আর সেনাবাহিনীর দিক থেকে তার দেশে ফেরার পথে এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায় নাই। তারেক রহমানের দেশে ফেরার পথে যা যা বাধা আছে, সম্ভবত বা যেমনটা সন্দেহ করা গিয়েছিল, সেনাবাহিনী সেক্ষেত্রে এখনো সবচেয়ে বড় বাধা। এবং সে কারণেই তারেক রহমান সাবেক সেনা কর্মকর্তাদের একটা সমাবেশের আয়োজন করেছিলেন খুব কষ্ট করে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা ফজলে এলাহি আকবর, তার উদ্যোগে মঙ্গলবার দিন এই সেনা কর্মকর্তাদের যে সমাবেশটা অনুষ্ঠান করা গেল বিএনপির গুলশান কার্যালয়ে, সেটাতে প্রায় 101 জন বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনীর সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনাও করেছেন মেজর ফজলে এলাহি আকবর এবং তিনি পুরোটার আয়োজন করেছেন। তার সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কটা খুব ভালো। তিনি এখনো বিএনপির জন্য সেনাবাহিনীর সঙ্গে একমাত্র সূত্র হিসেবে কাজ করেন। এই মেজর ফজলে এলাহি আকবরকে কিন্তু 5ই আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 5ই আগস্ট সকালেই, শেখ হাসিনা চলে যাবেন কিনা, শেখ হাসিনা পদত্যাগ করবেন কিনা কিছু জানবার আগেই 4 আগস্টেই এই ফজলে এলাহি আকবরকে ফোন করে বলে রেখেছিলেন যে 5ই আগস্ট আপনি চলে আসবেন। এবং 5ই আগস্ট সকালবেলা তিনি সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করা মাত্র ওয়াকারুজ্জামান এই ফজলে এলাহি আকবরকেই বলেছিলেন যে বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে তিনি যাতে সেনানিবাসে উপস্থিত করেন, যাতে সেনাপ্রধান একটা আলাপ আলোচনা করতে পারেন। কাজে এই ফজলে এলাহি আকবর সেনাবাহিনীতে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন এখনো। কারণ আপনারা জানেন, আমরা এই 5ই আগস্টের সময়টা থেকে আরো ভালো করে জানি যে কি সাবেক সেনা কর্মকর্তারাও, সাবেক সেনা প্রধানরা তো বটেই, সাবেক সেনা কর্মকর্তারা কি ভীষণ একটা প্রভাব বিস্তার করেন সেনাবাহিনীর ওপর। বিশেষ করে মনে থাকবে আপনাদের যে
তারিখ, আগস্টের 4 তারিখ ইকবাল করিম ভুইয়া, সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এরা সহ সাবেক সেনা কর্মকর্তারা কিন্তু রাওয়া ক্লাবে একটা সংবাদ সম্মেলন করে বসলেন এবং একরকম বলেই বসলেন যে সেনাবাহিনী যাতে কিছুতেই সরকারের সঙ্গে আর সহযোগিতা না করে, এবং সেনাবাহিনী পরবর্তীতে যে সিদ্ধান্ত নিল তাতেও কিন্তু সেটা খুব বড় ভূমিকা রেখেছে। তার মানে সেনাবাহিনীর ভেতরে সাবেক, বর্তমান পুরো ফ্র্যাটার্নিটিটার মানে পুরো সেনা পরিবারেরই একটা পারস্পরিক প্রভাব বিস্তারের ভূমিকা থাকে। এই অবস্থায় তারেক রহমান কিছুতেই আসলে সেনাবাহিনীর সঙ্গে তার যা যা নিয়ে রেষারেষি হয়েছে, সেনাবাহিনী তাকে যে যে কারণে মানে একজন সাবেক সেনা প্রধান সামরিক শাসক জিয়াউর রহমানের পুত্র, যিনি কিনা সারা জীবন ক্যান্টনমেন্টে বড় হয়েছেন, এমন একজনকে তুলে নিয়ে গিয়ে 1.5 বছর ধরে নির্যাতন করে মেরুদণ্ডের হাড় ভেঙে দিতে যে একদম মানে কোনো রকম চিন্তা করে নাই কিংবা এই বিষয়গুলো তখন বিবেচনা করে নাই, তারেক রহমান সেটা জানেন যে সেনাবাহিনীর রোষ, ক্ষোভ এগুলো কতটা নিষ্ঠুর হতে পারে। এ কারণেই এবার সেনাবাহিনীর গ্রিন সিগন্যাল না পেয়ে কিন্তু তিনি ফিরতে পারছেন না, এবং সেনাবাহিনী এখন পর্যন্ত তাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে না। যে 101 জন উপস্থিত হয়েছিলেন বিএনপি ডাকে এই সভায়, বিএনপির ফজলে এলাহি আকবরের ডাকে এই সভায়, যেখানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তারেক রহমান, সেখানে তিনি বলেছেন যে সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক এবং তিনি বলেছেন যে এমনকি 21শে নভেম্বর খালেদা জিয়াকে যেতে মানা করা হয়েছিল, মানে তার ডাক্তাররাও মানা করছিলেন শারীরিক অবস্থার কারণে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যেতে, কিন্তু তিনি মনের সর্বোচ্চ শক্তি ও অসুস্থ শরীর নিয়ে সেখানে গিয়েছিলেন এবং ছোট ভাইয়ের স্ত্রী তাকে বলেছিলেন যে অনুষ্ঠান থেকে ফেরার পর তিনি মানসিকভাবে এতটা বুস্ট আপ ছিলেন যে তাকে দেখে অসুস্থ মনে হচ্ছিল না। কিন্তু আপনারা জানেন 23 তারিখেই গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া যে হাসপাতালে ঢুকেছেন, এখন পর্যন্ত তিনি কতটা সুস্থ হয়ে ফিরতে পারবেন সে সম্পর্কে কোনো নিশ্চয়তা নাই। কাজেই খালেদা জিয়া, তারেক রহমান, পুরো পরিবার যে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর সঙ্গে তাদের আত্মিক সম্পর্ক প্রমাণে একেবারে মরিয়া হয়ে উঠেছেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ তারেক রহমান এতেই থামেন নাই, তিনি বলেছেন আমি চাই না যে মানে আমাকে আপনারা ভুল বোঝেন। তিনি বলেছেন যে মানে আমি কয়েকজন ব্যক্তির কোনো কার্যক্রমের জন্য আপনারা আমাকে ভুল বোঝেন সেটা চাই না। মানে 1-11 সময় আপনারা যে আমাকে পিটিয়েছেন, আমার উপর নির্যাতন করেছে আপনাদের সেনাবাহিনীর একটা অংশ, সেটা আমি আর মনে রাখি নাই, আমাকে ভুল বুঝবেন না, সরাসরি একথাও তিনি বলেছেন। এবং তিনি শুধু সেটাই বলেন নাই, সেখানে তিনি এটাও বলেছেন যে আগের স্বৈরাচার সরকার নাকি, মানে আওয়ামী লীগ সরকার নাকি তাদের সঙ্গে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি করেছিল। শহীদ জিয়া, খালেদা জিয়া এবং বিএনপি সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন, একটা নেতিবাচক বয়ান সেনাবাহিনীর ভেতরে তৈরি হয়, এরকম করে বিভিন্ন ব্যক্তিকে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু তারেক রহমান জানেন তার মায়ের প্রায় 13 জন সেনাবাহিনীর ভেতর প্রায় 13 জনকে ডিঙিয়ে তিনি যাকে নিয়োগ করেছিলেন সেনাপ্রধান হিসেবে, সেই মইনু আহমেদ সেনাপ্রধানের সময়েই তারেক রহমান 1-11 সরকার গঠিত হলো, মানে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, এবং তারেক রহমানের ওপর সেনাবাহিনী ওই ভয়াবহ একরকমের শিক্ষামূলক কার্যক্রম চালালো, মানে যাকে কিনা একরকমের বাংলাদেশের সংবাদ মাধ্যম, সুশীল সমাজ, প্রথম আলো, ডেইলি স্টার একরকমের মানে সংস্কার কাজের প্রধান অংশ হিসেবে চিহ্নিত করলো যে তারেক রহমানের ওপর 1.5 বছর ধরে সেনা হেফাজতে নির্যাতন চলছে। তারেক রহমান জানেন যে তিনি যতই আওয়ামী লীগকে দোষী করতে চান না কেন, 2007-এ 1-11 সরকারের সময় শুধু সেনাপ্রধান মইনু আহমেদ যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এই পুরো জিয়া পরিবারের ওপরেই প্রতিশোধ নিয়েছিলেন এবং তাদের মাকে 2 পুত্র থেকে আলাদা করে ফেললেন সারা মানে বাকি জীবনের জন্য। শুধু তাই নয়, সে সময় মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি কিনা ডিজিএফআই থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন তার আপন মামা সাইদ ইস্কান্দারের আপন ভাইরা।
কাজেই তিনি আত্মীয় বলে খালেদা জিয়া যেই মাসুদউদ্দিন চৌধুরীকে নিয়োগ দিয়েছিলেন, তিনিও কিন্তু এই জিয়া পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং তারেক জিয়াকে ভয়াবহ নির্যাতনের শিকার করেন। এখন তারেক রহমান বলছেন তিনি এসবের কিছু মনে রাখবেন না এবং তারেক রহমান এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কিন্তু ওখানে এক সেনা কর্মকর্তার কাছে সরাসরি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং সেনা সূত্রগুলো বলছে যে এই পুরো বিষয়টি আগে থেকে আলোচিত ছিল যে এরকম একটি ঘটনা, মানে এরকম একটি সমাবেশে তারেক রহমান একদিকে যেমন সরাসরি বলবেন যে আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি কয়েকজন আমাকে আমার ওপর কি নির্যাতন করেছে সেটা আমি মনে রাখছি না, শুধু তাই নয় তারেক রহমান যে তার যে কোনো ভুলের জন্য এবং সেনাবাহিনীর সঙ্গে আগে তিনি সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তার যেসব রিফট হয়েছে, যেসব সময়ে তিনি নানা রকম রূঢ় ব্যবহার করেছেন, সেজন্য যে তিনি প্রকাশ্যে অপ্রকাশ্যে ক্ষমা চাইতে রাজি, সেটা এক রকমের প্রদর্শনের জন্য এই সভার আয়োজন করা হয়েছিল এবং সেখানে তিনি রীতিমতো ভার্চুয়াল সভায় কাগজ খুঁজে বের করে বলেন এখানে আমি জানি এখানে উপস্থিত আছেন আমাদের সময়ে একজন কর্মকর্তা রুমি সাহেব, যিনি আমার আম্মার সময় এসএসএফ এর ডিজি ছিলেন, তার মানে তার কাছে আমি একটা পার্সোনাল ব্যাপারে ক্ষমা চাই যে একবার পুরনো ঢাকা থেকে আমিনবাজার পর্যন্ত একটা মিছিল হচ্ছিল এবং সেই মিছিলে অনেক গরম ছিল, এই গরম ভিড়ভাট্টার মধ্যে আপনি আমাকে এসএসএফ এর ডিজি হিসেবে কিছু একটা বলেছিলেন, আমি রূঢ় আচরণ করেছিলাম, আমি অনেকবার আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। তার মানে এই সাবেক এসএসএফ ডিজির সঙ্গে তারেক রহমান অনেকবার আলাপ করার চেষ্টা করেছেন, কিন্তু তারেক রহমানকে আলাপ করতে দেওয়া হয় নাই। মানে এসএসএফ ডিজি তারেক রহমানকে মানে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করতে আর রাজি হন নাই। তো তিনি বলছেন আমি অনেকবার আপনাকে যোগাযোগ করে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছি কিন্তু সেটা পারি নাই, আজকে আপনার কাছে এই সুযোগে ক্ষমা চেয়ে নিলাম। এসএসএফ ডিজির সঙ্গে কি ঘটনা ঘটেছিল সেনাবাহিনী সূত্রগুলো বলছে যে 2006-এ তারেক রহমান মানে যখন এই এসএসএফ ডিজি ফাতেমি আহমেদ রুমি ছিলেন তখন তারেক রহমান খালেদা জিয়া ক্ষমতা ছাড়ার আগে একটা বিরাট মিছিল নিয়ে যখন পুরান ঢাকা থেকে আমিনবাজারে আসছিলেন, তারেক রহমানের নিরাপত্তার প্রসঙ্গ বিবেচনা করে এসএসএফ ডিজি তার একজন জুনিয়র সহকারী সহ তারেক রহমানের কাছে গিয়ে বলেন যে তারেক রহমান যাতে খালেদা জিয়ার গাড়িতে উঠে যান বা ওই গাড়ি বহরের সাথে থাকেন এবং তারেক রহমান তখন অত্যন্ত রূঢ় আচরণ করেন। শুধু তাই নয়, সেনাবাহিনীর মেমরি বলছে, তাদের স্মৃতি বলছে যে সে সময় ওই জুনিয়রের গায়েও হাত পড়ে এবং সেনাবাহিনী এটাকে ভীষণ গুরুতর সমস্যা হিসেবে দেখে যে এসএসএফ এর মতো একটা মর্যাদাকর বাহিনী যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকে, তারা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবন রক্ষা করেন, সেরকম একজন বাহিনীর অফিসারের গায়ে হাত পড়ে গেল, এই বিষয়টি ক্ষমার অযোগ্য হিসেবে তখন সেনাবাহিনীর তরুণ কর্মকর্তারা এবং শীর্ষ কর্মকর্তারা মনে করেছিলেন। মনে রাখবেন 1-11-র সময় কিন্তু মেজর এবং কর্নেল পর্যায়ের কর্মকর্তারাই মূল অভিযানগুলো পরিচালনা করছিলেন, জিজ্ঞাসাবাদের মূল কাজগুলো করছিলেন, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি বিরোধী অভিযান এগুলো আসলে তারাই পরিচালনা করছিলেন এবং তারা এখন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার, মেজর জেনারেল মানে এখন যে সেনাবাহিনী তার শীর্ষস্থানীয় পদে আছেন। কাজেই তারেক রহমানের সম্ভবত অনেক ব্যক্তির কাছে ক্ষমা চাইবার আছে এই সেনাবাহিনীর ভেতরেই। মানে তিনি তখন ডিফেন্স কিড হিসেবে, মানে সেনাবাহিনীর একজন সন্তান এবং যার কিনা বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি হাওয়া ভবন গড়ে 2001 থেকে 6 পর্যন্ত যে বেপরোয়া হয়ে উঠেছিলেন, সেই সময়টা সেনাবাহিনী এত সহজে ভুলে যাবে না এবং সেজন্যেই এই ক্ষমা চাওয়ার আয়োজন করে তারেক রহমানকে সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইতে হচ্ছে। কিন্তু সেনাবাহিনী কি ক্ষমা করবে? দেখেন, তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের আমলে সেনাবাহিনীর, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী এই 3 বাহিনীতে প্রায় 4000 কর্মকর্তা এবং সদস্য সে সময় বিভিন্ন বিচারে মানে একেবারে সামারি ট্রায়াল করে তাদেরকে হত্যা করা হয়েছিল।
19 থেকে 26টি কু হয়েছিল জিয়াউর রহমান যখন প্রধান সামরিক প্রশাসক ছিলেন বা রাষ্ট্রপতি ছিলেন, 75 থেকে 81 পর্যন্ত সময়কালে। কি একমাত্র 77 সালের অক্টোবরের বিদ্রোহের পরেই 2000 সেনা কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেনা কর্মকর্তারা কিন্তু তারপরেও এই খালেদা জিয়ার পরিবারকে যখন রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় জিয়াউর রহমান সেনাবাহিনীরই একটি অংশের হাতে নিষ্ঠুরভাবে খুন হলেন 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে, মানে ব্রাশ ফায়ার করে জিয়াউর রহমানের মুখের একটা অংশ উড়ে গেল। মানে তখনকার চট্টগ্রামের জেলা প্রশাসক জিয়াউদ্দিন চৌধুরী, তার বয়ানে পাওয়া যায় যে রীতিমতো ব্যান্ডেজে মুড়ে জিয়াউর রহমানের শরীরটা কোনোভাবে রাঙ্গুনিয়ার পাহাড়ে নিয়ে সেনা কর্মকর্তারা কবর দিয়েছিলেন, মাটি চাপা দিয়েছিলেন। সেটা আবার 2 দিন পরে উদ্ধার করে নিয়ে এসেছিলেন ব্রিগেডিয়ার হান্নান শাহ, যিনি পরে বিএনপির মন্ত্রী হন। কাজেই সেনাবাহিনীর সঙ্গে আত্মিক সম্পর্ক নয়, তারেক রহমানদের পরিবারের সঙ্গে সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর একটা রক্তারক্তি সম্পর্ক বটে। এবং সেই রক্তারক্তি সম্পর্কের পরেও 81 থেকে একেবারে 2006 পর্যন্ত সেনাবাহিনী কিন্তু তারেক রহমানের পরিবার, খালেদা জিয়ার পরিবারকে একরকমের সুরক্ষা সম্মান দিয়ে এসেছিল, এবং যে কারণে তারা ক্যান্টনমেন্টের ভেতরে বড় হয়েছেন এবং সাবেক সেনাপ্রধানের মর্যাদাতেই বড় হয়েছেন, সেই সুরক্ষা পেয়েই বড় হয়েছেন। কিন্তু 2001 থেকে 2006-এ তারেক রহমান যা যা আচরণ করেছেন সেগুলোর একরকমের হিসেব নিকেশ মিটিয়ে নেওয়া সেনাবাহিনী, মানে তার মায়ের নিয়োগকৃত সেনাপ্রধান, যাকে 13 জন ডিঙিয়ে তিনি সেনাপ্রধান নিয়োগ করলেন, মইনু আহমেদ, তার মামার ভাইরা মাসুদউদ্দিন চৌধুরীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। তারেক রহমান এখন এই পুরো সেনাবাহিনীর সঙ্গে যদি হিসেব নিকেশ মেলাতে না পারেন, তারা যদি সত্যি তাকে ক্ষমা না করেন, তাহলে এ দফায়ও তিনি আর ফিরতে পারবেন কিনা, মানে এখন যেমন ফিরতে পারছেন না, নির্বাচনের আগে ফিরতে পারবেন কিনা, নির্বাচনের পরে ফিরতে পারবেন কিনা, এসবই অনিশ্চিত হয়ে যায়। কারণ 2001 থেকে 2006-এও সেনাবাহিনীর যে অংশটিকে তারা বিএনপি ঘেঁষা বলে মনে করতেন, যেমন ধরুন রেজ্জাকুল হায়দার চৌধুরী, যেমন ধরেন ব্রিগেডিয়ার আজমি, তারা প্রত্যেকেই কিন্তু এখন তাদের রাজনৈতিক অবস্থানে স্পষ্ট হয়েছেন, এবং সেই সাবেক সেনা কর্মকর্তাদের অনুসারী যে বাহিনী, সেনাবাহিনীর বর্তমান কর্মকর্তাদের মধ্যে আছেন, তারা কিন্তু বিএনপি জামাত ঘেঁষা নন, তারা কেউ বিএনপি, তারা কেউ জামায়াতে ইসলামী। এবং বিএনপির শাসনামলটির পরে বিএনপি ঘেঁষা সেনাবাহিনী পাওয়া সত্যিই তারেক রহমানের জন্য মুশকিল হচ্ছে বিএনপির জন্যও। এ কারণেই বিএনপি সাবেক সেনা কর্মকর্তাদের একটা অংশকে হাজির করে তারেক রহমান যে ক্ষমা চাইতে প্রস্তুত, ভুলের জন্য অনুতাপ করতে প্রস্তুত, তিনি যে একজন অন্যরকম বিনয়ী ব্যক্তিতে পরিণত হয়েছেন, পরিপক্ক হয়ে উঠেছেন, তিনি যে ডিফেন্সের একজন স্পয়েলড ব্র্যাট, মানে একজন বেপরোয়া সন্তান আর নাই সেনা কর্মকর্তার, সেগুলো প্রমাণে একরকমের অস্থির হয়ে উঠেছেন। দেখা যাক সেনাবাহিনী তাকে ক্ষমা করতে রাজি হয় কিনা।